এই বাংলাদেশে এখনো পর্যন্ত সকল ক্ষেত্রে শ্রমিকরা অবহেলার শিকার। সকল শ্রেণীর মানুষের অধিকার নিয়ে কথা বলা হয়, কিন্তু শ্রমিক শ্রেণীর অধিকার নিয়ে কথা বলার খুব বেশি মানুষ আমরা খুঁজে পাই না। যদি শ্রমিক সংগঠনগুলো সক্রিয় ভূমিকা পালন না করে, যদি শ্রমিক সংগঠনগুলো শ্রমিকের সমস্যাগুলোকে জোরালোভাবে উপস্থাপন করতে না পারে, সেই সমস্যাগুলো কখনো সমাধান হয় না। 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম কিছুটা পরিবর্তন আসবে। অন্তর্বর্তীকালীন সরকার তারা শ্রমিক সংগঠনগুলো দাবির মুখে একটা শ্রমসংস্কার কমিশন গঠন করেছিল। শ্রমসংস্কার কমিশনও এদেশের সকল শ্রেণী পেশার শ্রমিকদের সাথে, সংগঠনগুলোর সাথে, তাদের প্রতিনিধিদের সাথে তারা আলাপ আলোচনা করে একটা সুন্দর তারা প্রস্তাবনা উপস্থাপন করেছিল। কিন্তু আমরা সেই প্রস্তাবনার যে বাস্তবায়ন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইশতেহারও আমরা খুব বেশি খুঁজে পাই নাই। আবার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগ আমরা সেরকম লক্ষ্য করিনি। আবার নির্বাচিত সরকার এসেছে, তারা একটা বাজেট দিয়েছে, তাদের প্রায় 6 মাস সময় পার হতে যাচ্ছে। এর মধ্যে এদেশের শ্রমিকের সমস্যাগুলোকে সামনে নিয়ে সেগুলোর সমাধান করার জন্য কার্যকরী যে পদক্ষেপটা, সেটাও আমাদের নজরে আসে। বিশেষ করে বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, আমরা মূল্যস্ফীতির কথা আমরা বলি, এগুলো ক্রমান্বয়ে বেড়েই চলছে। এবং এই সরকার আসার পরে তারা দাফে দাফে বিদ্যুতের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, তেলের দাম বাড়িয়েছেন। শুধু এক জায়গা বাড়ছে, আমাদের শ্রমিকের মজুরি বাড়ে নাই। 2023 সালের শেষ দিকে এসে যেই পোশাক শিল্প থেকে বাংলাদেশের 80% ফরেন রেমিটেন্স আসে, বাংলাদেশের প্রায় 40 লাখের মতো নারী পুরুষ শ্রমিক যেখানে কর্মরত আছে, তাদের সেই ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল 12,500 টাকা। এখন প্রায় 3 বছর সময় পার হতে চলছে। 4 বছর পর পর মজুরি বোর্ডের সভা আহ্বান করার বিধানকে সামনে রেখে ওনারা সব বসে আছে। এই 4 বছরের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। আমরা তখনও দাবি জানিয়েছিলাম 2023 সালে যে কমপক্ষে 25,000 টাকা এদেশের পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি হতে হবে। কারণ বিভিন্ন গবেষণায় তখন আমাদের সামনে স্পষ্ট ছিল, যদি একটা 4 সদস্যের পরিবারের যদি তার বাসা ভাড়া সহ তাদের সেখানে খাবার খরচ মিলে, ইলেকট্রিসিটি বিল মিলে যে পরিমাণ খরচ, তখনই খরচ ছিল প্রায় 27,000 টাকার মতো। সেই 23 সালে যেই পরিমাণ ছিল তার থেকে অর্ধেকেরও কম মজুরি বাড়ানো হয়েছে। 3 বছরের জীবনযাত্রার ব্যয় আরো বেড়েছে। কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারগুলো, এই সরকারের 6 মাস পার হচ্ছে, এখনো বিভিন্ন পেশার, পোশাক শিল্প থেকে শুরু করে সকল পেশার শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের যে উদ্যোগ, আবার মজুরি বোর্ডকে পুনর্গঠন করা, মজুরি বোর্ডের সভা করা, এটাও কিন্তু কোনো আলামত আমরা দেখছি না। আমরা এখান থেকে দাবি জানাবো অনতিবিলম্বে সরকারকে পোশাক শিল্প থেকে শুরু করে সকল পেশার শ্রমিকের ন্যূনতম মজুরির নির্ধারণ করার জন্য অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করা এবং তার সভা আহ্বান করে শ্রমিক পক্ষের সাথে আলাপ আলোচনা করে দেশের বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এই মজুরিকে পুনর্নির্ধারণ করতে হবে। গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রামে শিপইয়ার্ডে, সীতাকুণ্ডে শিপ ট্রেডিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নির্গত হয়ে প্রায় 8 জন সেখানে আমাদের শ্রমিক জীবনযুত হয়েছে। দুর্ভাগ্য আমাদের জন্য। আমরা সে সমস্ত শ্রমিক ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। এটি আমাদের বারবার দাবি ছিল, বাংলাদেশের কর্ম পরিবেশ নিরাপদ নয়। কিন্তু এখনো পর্যন্ত যে শ্রমিক দেশের জন্য ভূমিকা রাখেন, তার যে কর্ম পরিবেশ নিরাপদে থাকবেন, কখনো বাংলাদেশে বিল্ডিং ধসে পড়ে, কখনো আগুন লাগে, কখনো সেখানে বিষাক্ত গ্যাসের আমরা হয়ে শ্রমিককে সেখানে মারা যেতে হয়। আমরা এই অবস্থার অবসান চাই। বাংলাদেশে রানা প্লাজার ঘটনা আমাদের অনেক কিছু মনে করে দেয়, তাজদিন ফ্যাশন অনেক কিছু মনে করে দেয়, সোয়েটার ফ্যাক্টরি, জুতা কারখানা দেয়। তার মানে হচ্ছে বাংলাদেশে মাঝে মধ্যে আমাদের কাছে মনে হয় সকল মানুষের জীবনের এত মূল্য আছে, কিন্তু শ্রমিক শ্রেণীর জীবনের যে মূল্য রাষ্ট্র দেওয়ার কথা, এখনো পর্যন্ত সে রাষ্ট্রের কাছে এদেশের শ্রমিকের জীবনের মূল্য আছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা আহ্বান জানাবো, যে ঘটনা ঘটেছে শুধু বলার জন্য বলা নয়, সত্যিকার তদন্ত করে কেন ঘটনা ঘটেছে এটি আমরা জানতে চাই। বাংলাদেশের কোন ঘটনা ঘটলে তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি হয়, কিন্তু তার ফলাফল কখনো জনসমক্ষে প্রকাশ করা হয় না। আর যদি শ্রমিক হয়তো কথাই নেই। আমরা আহ্বান জানাবো, প্রত্যেকটা ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কত অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের সরকাররা বড় কথা বলেন,
বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনেক বড় বড় নীতিবাক্য আমাদেরকে শোনান। তাদের যে দায়িত্ব এদেশে শ্রমিকের জীবনকে নিরাপদ রাখা, সেই দায়িত্ব কিন্তু তারা সঠিকভাবে পালন করছেন না। আমরা দাবি জানাই অবিলম্বে বাংলাদেশের যত কারখানা আছে এগুলোকে আগেই সেই কারখানাগুলোর দুর্বলতাগুলোকে চিহ্নিত করে তার সমস্যার সমাধানে সরকার উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা শ্রমিকরা অনিরাপদ কর্মপরিবেশ চাই না। আর কখনো কোনো মা তার সন্তান হারাবেন, কোনো বোন তার স্বামীকে হারাবেন, কোনো শিশু বাচ্চা তার বাবাকে হারাবেন রাষ্ট্র ব্যবস্থাপনার কারণে, এটা আমরা দেখতে আশা করি সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের দেশে শ্রমিকদের এখনো কর্মঘণ্টা নিয়ে আমরা কথা বলছি, যে আমাদের সবাই সরব হইতে হবে। এদেশের সরকারি চাকরিজীবীরা 8 ঘন্টা কাজ করেন, কখনো তারা কমও কাজ করেন, আর একই দেশের নাগরিকদের শ্রমিকদেরকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা কাজ করতে হবে। এই বৈষম্য দিয়ে কিন্তু দেশ চলতে পারে না। আমরা শ্রমিক সংগঠন হিসাবে এ নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা সরকারকেও বলবো যে এই পেশাতে শ্রমিকদের কর্মঘণ্টা বেশি করা হয় সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। বাংলাদেশে বর্তমান বাস্তবতায় নারীদের অংশগ্রহণটা অনেক বেড়েছে কর্মসংস্থান আমাদের শ্রমিক ময়দানে। পোশাক শিল্প তো আছে, সকল পেশাতে এখন নারীদের অংশগ্রহণ বেড়ে চলছে। এই নারীরা কতটুকু তার কর্মস্থল নিরাপদ, বিভিন্ন জরিপে আমাদের কাছে আসে বাংলাদেশের কর্মস্থল হিসেবে নারীদের জন্য এখন নিরাপদ নয়। অনেক নারী বন্ধুকে তার পরিবারের প্রয়োজনে তাকে চাকরি করতে হয়, তাকে বিভিন্ন কারখানায় তাকে সেখানে ডিউটি করতে হয়। সেই কারখানাগুলোতে অনেক সময় নানাভাবে আমাদের সেই নারী বন্ধুকে হেনস্থার শিকার হতে হয়। এটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সরকার যদিও এবার আইনে সেটি নিয়ে এসেছেন, আমরা আইনে নিয়ে আসা নয়, যদি কোথাও আইন প্রয়োগের ব্যত্যয় ঘটে আইন পালনের, সেখানেও সরকারকে কঠোর হওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। আমাদের দেশের যে শ্রম সেক্টরটা আমরা খেয়াল করেছি, এক শ্রেণীর নেতাদের কাছে আজকে পুরো বাংলাদেশের শ্রম সেক্টর জিম্মি হয়ে আছে। সেটা গার্মেন্টস বলেন, সেটা পরিবহন বলেন, তাদের আঙ্গুলের ইশারায় তারা শ্রম সেক্টর পরিচালনা করতে চায়। আমরা অনুরোধ করব এদেশের শ্রম সেক্টরকে যাতে আগের মতো ফ্যাসিবাদ আমলে যেভাবে 2-1 ব্যক্তি পুরো শ্রম সেক্টর নিয়ন্ত্রণ করেছেন, তারা অনেক সময় শ্রমিকের স্বার্থের বিপরীতে অবস্থান গ্রহণ করেছেন। আমরা এই নতুন বাংলাদেশে আগের সে অবস্থান আমরা দেখতে চাই না। আমরা বলবো যে যার অবস্থান থেকে শ্রম সেক্টরে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। আমরা যারা এখানে আছি আমাদেরও দায়িত্ব হবে যাতে কোনো ব্যক্তি, যাতে কোনো নেতা নেত্রী বাংলাদেশের কোথাও শ্রম সেক্টরকে জিম্মি করতে না পারে, সেক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকার চেষ্টা করতে হবে। যারা আমরা ট্রেড ইউনিয়ন আন্দোলন করি, বাংলাদেশে এখন ট্রেড ইউনিয়নের অধিকারটা আইনে আছে, বাস্তবে নাই। বিশেষ করে এদেশের পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন করতে গিয়ে নানা ধরনের অসুবিধা আমাদেরকে পড়তে হচ্ছে। আমরা এটি জানি, এক শ্রেণীর সিন্ডিকেট এখানে আছেন যাদেরকে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন দেয়, আমরা খেয়াল করি। কিন্তু যে সমস্ত সাধারণ শ্রমিকরা তারা সত্যিকার শ্রমিকের অধিকার জন্য ট্রেড ইউনিয়ন করতে চায়, তাদেরকে নানাভাবে হয়রানি করে, অজুহাত সৃষ্টি করে সেই অধিকার তাদেরকে দেওয়া হয় না। আমরা অনুরোধ জানাবো সরকারের পথে, এখানে আইএলও আছে, অনেক ধরনের সংস্থা বাংলাদেশে আছে, অনেকে পরামর্শ দেন না। আমরা যখন কাজে যাই দেখি আসলে কোনো পরামর্শ আর কাজে লাগে না। এটি অবিলম্বে এটি দূর হওয়া প্রয়োজন। যে দল, যে সংগঠন, তার আদর্শ যাই হোক না কেন, যিনি শ্রমিক অধিকার নিয়ে কাজ করতে যাবেন তাকে সুযোগ করে দিতে হবে। বিনা কারণে অজুহাত খুঁজে যাতে কোনো ট্রেড ইউনিয়ন নিবন্ধনকে বাতিল করা না হয়, আমরা সেই ক্ষেত্রে আহ্বান জানাবো। এবং এই ক্ষেত্রে আমাদের পরিবহন সেক্টরটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পরিবহন সেক্টরে ট্রেড ইউনিয়ন করা যায় না। কোনো একজন নেতা সব নিয়ন্ত্রণ করতে চান, আমরা বলবো যে এখন কোনো নেতার একক নিয়ন্ত্রণ চলবে না। যদি প্রয়োজনে আমরা বলে দিব সবাইকে যে লেবার অফিস অমুক নেতা নেতৃত্বে শ্রম সেক্টর চলছে, কিন্তু আমরা যারা এই ময়দানে আছি, যারা আমরা ভালো কিছু করতে চাই, আমরা মনে করি সেই ক্ষেত্রেও একটা সুন্দর পরিবেশ আনয়ন করার ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখা প্রয়োজন। আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, এখানে আমরা অনেকে জানেন ট্রেড ইউনিয়ন আন্দোলনের মূল যে চর্চা জায়গাটা হচ্ছে গার্মেন্টস এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিবাদের সংগঠনগুলো রয়ে গেছে এবং সরকার সেগুলোকে তালিকাভুক্ত রেখেছে এবং সেগুলোকে বাদ না দিয়ে যাতে নতুন করে কোনো ইউনিয়ন তৈরি হতে না পারে এবং সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে বর্তমান সরকার দলীয় শ্রমিক সংগঠনকে তারা এককভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করার
সুযোগ করে দিচ্ছেন, যেটা কখনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না। আমরা আহ্বান জানাবো গণতন্ত্রের স্বার্থে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে যাতে সেখানে একটা গণতান্ত্রিক চর্চা হয়, সেখানে এক নায়কতান্ত্রিকভাবে কোনো একটা দলকে সুযোগ করে দেওয়ার জন্য যদি নতুন কোনো সংগঠন সেখানে ইউনিয়ন করতে যায়, তাদেরকে বাধা সৃষ্টি করা, আইনের দোহাই দিয়ে ইউনিয়ন করতে না দেওয়া, এটি আমরা মনে করি সমীচীন নয়। অবিলম্বে সরকারকে সেই ক্ষেত্রেও প্রতিবন্ধকতা দূর করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানও একাধিক সংগঠন সেখানে তৈরি হওয়ার মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সেখানে তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আমাদের এখন প্রয়োজন হচ্ছে শ্রমিক বান্ধব নেতৃত্বের। আমরা অনেক দায়িত্বে আছি। সত্যিকার আসলে শ্রমিকদের নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে শ্রমিকের সমস্যা কখনো সমাধান করা যাবে না। এই বাংলাদেশে অনেক নেতা আছে, প্রায় 10,000-এর মধ্যে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আছে বাংলাদেশে। জাতীয় ফেডারেশনের সংখ্যা প্রায় অর্ধশত, 6-এর উপরে এখানে ক্রাফট ফেডারেশন আছে। কিন্তু আমরা আসলে বাস্তবে কতটুকু শ্রমিক সংগঠনগুলো শ্রমিক ইস্যুতে ভূমিকা রাখতে পারছে আমরা কিন্তু দেখি না। রাজপথে অনেক আন্দোলন হয়, কিন্তু শ্রমিক আন্দোলন তৈরি হয় না। আন্দোলন তৈরি হলো, সেই আন্দোলন তার কুলে তার আগে আন্দোলনটা নস্যাৎ হয়ে যায়। মূল কারণ হচ্ছে যে নেতাদের নেতৃত্বে শ্রমিক আন্দোলন চলছে, ওই নেতারা অধিকাংশই তাদের স্বার্থকে অগ্রাধিকার দেন। তারা যখন স্বার্থ পেয়ে যান, তখন তাদের আর সেখানে শ্রমিকের স্বার্থ খোঁজার প্রয়োজন হয় না। এই জায়গাতে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। যদি আমরা সকল ক্ষেত্রে শ্রমিক বান্ধব সৎ নেতৃত্ব সরবরাহ করতে পারি, যদি আমরা সেখানে শ্রমিকের সমস্যাগুলোকে সমাধান করার উদ্যোগ নেই, তাহলে বাংলাদেশের এই অবস্থার পরিবর্তন হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা নতুন ধারার ট্রেড ইউনিয়ন আন্দোলনকে আমরা তৈরি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ আমাদের করে দিয়েছেন এখন এই 12ই ফেব্রুয়ারির পর থেকে, আশা করি আমরা সেই সুযোগ কাজে লাগাবো। আমরা যে সংগঠন এখানে আজকে প্রতিনিধি, এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম শ্রমিক সংগঠন। আমাদের পরে সব সংগঠনের যাত্রা হয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা এখনো বহু দিকে আমরা পিছিয়ে আছি। হ্যাঁ, আমাদের জনশক্তি বেড়েছে, নেতৃত্ব বেড়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা শ্রমিক সংগঠনকে যেই দিকগুলোতে মূল্যায়ন করা হয়, যদি সেগুলোকে আমরা সামনে আনি, সেখানে কিন্তু আমাদের অবস্থানটা অনেক পিছিয়ে আমরা আছি। এখনো আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় নাই, এখনো শ্রমিকরা আমাদেরকে প্রয়োজন মনে করে না, এখন আন্দোলন সংগ্রামে আমরা সামনে অবস্থান করতে পারছি না, এখনো যে কোনো জায়গাতে আমাদের বয়সটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। তার মানে হচ্ছে সত্যিকারভাবে একটা শ্রমিক বান্ধব সংগঠন হয়ে শ্রমিক বান্ধব নেতৃত্ব তৈরি করে যেভাবে শ্রমিকের জন্য কাজ করা দরকার, এখনও কিন্তু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই জায়গাতে আমরা পিছিয়ে আছি।